আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইংরেজির 15তে 15 পাওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছি এবং এই চ্যালেঞ্জে আজকে প্রথম দিন। আমরা প্রথম দিনে একদম সবথেকে গুরুত্বপূর্ণ যেই 10টা রুলস অ্যান্ড মেমোরাইজিং যে টপিকগুলো আছে সেইগুলো থেকে আমরা ছোট ছোট আকারে রুলস এবং একই সাথে মেমোরাইজিং টপিকে কিছু মুখস্থের কিছু শব্দ আমরা একই সাথে মুখস্থ করব এবং এইগুলোর সাথে সম্পর্কিত যদি কোনো আম, কি বলে যদি কোনো এমসিকিউ থেকে থাকে সেগুলো আমরা সলভ করে দিব। ঠিক আছে, প্রতিদিন এইভাবে আমরা ইংলিশ পড়ার একটা অভ্যাস গড়ে তুলবো, তারপর আমরা আস্তে আস্তে এগুলোর সংখ্যাটা বাড়াবো। প্রতিদিনই আমরা একই সাথে কারেকশন, একই সাথে ট্রান্সলেশন, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে প্রোভার্ব, তারপর এই নাউন প্রনাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ, তারপর সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তারপর প্রিপোজিশন যা আছে মুখস্থের টপিক এবং রুলস সবগুলো থেকেই আমরা তথ্য এবং রুলস নিয়ে আসব। ঠিক আছে, তো আজকে যেহেতু প্রথম দিন আমরা শুধুমাত্র কারেকশনের জন্য দুইটা মাত্র রুলস রাখছি আজকের জন্য। ঠিক আছে, তো চলো দেখে নিই রুলস দুটা কি এবং এগুলো আমরা কিভাবে পড়বো। তো প্রথম রুলসটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। যদি কোনো একটা অ্যাডজেক্টিভ তারপর যদি ভার্ব থাকে, ওই অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, তাহলে ওই অ্যাডজেক্টিভ প্লাস দা ওই অংশটা কি হয়ে যায়, প্লুরাল নাউন হয়ে যায়। কি হয়ে যায়, প্লুরাল নাউন। এই প্লুরাল নাউন হয়ে যাওয়ার কারণেই এইটার যে ভার্বটা সেটাও কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ এটা কি হয়ে যায়, প্লুরাল নাউন। এই প্লুরাল নাউন হয়ে যাওয়ার কারণেই এটা কি হয়ে যায়, প্লুরাল ভার্ব গঠন করে বা প্লুরাল ভার্বকে কি করে, গ্রহণ করে। ঠিক আছে, এখন প্লুরাল নাউন কেন হচ্ছে, কারণ এটা একটা জাতিকে প্রকাশ করে, জাতিকে বোঝায়, এই কারণে। তাহলে যদি আমি বলি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে তুমি ধরতে পারবে না এটার আনসার কি হবে। দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ডিড নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচেস ইজ নট ইজ অলওয়েজ হ্যাপি। এখন আমি কি বলছি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কিন্তু এস বাই এস হয় না। ঠিক আছে, এস বাই এস তো কিসের জন্য বোঝায়, এটা অসংখ্য সংখ্যা বুঝাইতে অথবা ভার্বের ফর্ম বুঝাইতে, কিন্তু এইখানে কি বলছি, জাস্ট অ্যাডজেক্টিভটা বলছি। তাহলে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ আর সাথে দা আছে, এরপর কি হবে, প্লুরাল ভার্ব নেবে। কেন প্লুরাল ভার্ব, কারণ এটা একটা জাতিকে বোঝাচ্ছে। কাদের কি বোঝাচ্ছে, ধনী জাতি। তাহলে ধনী জাতিরা সবসময় কি না, সুখী না। এই জন্য সি হচ্ছে এখানকার কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম রুল। এবং এটার জন্য আমরা যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, দ্য পুর ইজ অলওয়েজ ইজ দ্য সাফারার, তারপর হচ্ছে পুর আর দ্য সাফারার, পুরস আর দি সাফারার, দ্য পুর ওয়াজ দ্য সাফারার। আচ্ছা, এখানে কথা হচ্ছে একটা হচ্ছে সাফারার আর একটা হচ্ছে সাফারার্স, তাহলে কোনটা হবে, সাফারার দিয়ে একজনকে বোঝায়, তাহলে সাফারার্স হবে। ঠিক আছে, এই জন্য এটার আনসার কি হবে, দ্য পুর আর দ্য, আচ্ছা সাফারার, আচ্ছা আচ্ছা সরি মাই মিস্টেক, সাফারারই হবে, সাফারার্স না। ঠিক আছে, সাফারার। ওকে, কিন্তু এখানে দেখো এখানে পুরস লেখা আছে, তার মানে কি এটা আগে কি করছে, প্লুরাল বানায় দেওয়ার চেষ্টা করছে। প্লুরাল দিলে হবে না, কেন, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর এস বাই এস যুক্ত হয় না। ঠিক আছে, তো এই জন্য এটা কি হয়েছে, এটা হচ্ছে দ্য পুর আর দ্য সাফারার। ওকে, এটা যদি এটার মধ্যে পড়ে না, দি গার্ডেনার্স, এখানে গার্ডেনার্স এমনিতেই কি বোঝাচ্ছে, প্লুরাল নাউন, তো এটা প্লুরাল অংশই নিবে। তো এখানে আশা করি কিছু আর পড়ানোর মতো নাই, এটা তোমরা এমনিতে পারবা। আমরা দ্বিতীয় রুলস এর মধ্যে যদি চলে যাই কারেকশনের, তাহলে আমরা কি দেখবো, দেখো আমরা যদি ল্যাটিন অ্যাডজেক্টিভ ইউজ করি, যেমন সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, এগুলো ল্যাটিন। ঠিক আছে, ল্যাটিন ভাষার শব্দ। এইটাতে যদি দুইটা ভিন্ন ধরনের শব্দ থাকে, বিপরীত ধর্মী শব্দ থাকে, ভিন্ন ধর্মী না আসলে বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী কিরকম, জুনিয়র হচ্ছে তার বিপরীত কি, সিনিয়র। ঠিক আছে, ইনফিরিয়র তার বিপরীত সুপিরিয়র, প্রিয়র এর ইয়া কি, তারপর প্রিয়র, তারপর হচ্ছে আলটেরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। এই যে ওয়ার্ড গুলো, এই সবগুলো হচ্ছে ল্যাটিন এবং এগুলো কি আছে, বিপরীত শব্দ আছে। এবং লাস্টে কি আছে, লাস্টে ও আর আছে, এটা দেখে তুমি বুঝতে পারবা এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। ঠিক আছে, তাহলে এইগুলোকে যদি আমরা কম্পেয়ার করতে চাই দুইটা শব্দকে এগুলো দিয়ে, তাহলে এইটার দুইটা যে শব্দ আমি ইউজ করব, যে দুইটার সাথে আমি কম্পেয়ার করব, ওই দুইটার মাঝখানে আমার টু বসাইতে হবে দুইটা শব্দকে কম্পেয়ার করার জন্য। আমরা একটু যদি শুদ্ধ বাক্যটা দেখি, আই এম সিনিয়র টু ইউ, তাহলে আই আর ইউ কে আমি কি করতেছি, কম্পেয়ার করতেছি। কোন ওয়ার্ড দিয়ে, সিনিয়র দিয়ে, তাহলে এটার পরে কি বসবে, টু বসবে। ঠিক আছে, এই জন্য আই এম সিনিয়র টু ইউ বাই 3 ইয়ার্স, মানে 3 বছর বয়সে। ঠিক আছে, তারপর আমরা বাকি যদি ইয়াগুলো বলি সেগুলো অন্য রুলের মধ্যে পড়ে যায়। তারপর আমি বলে দিই যে 2/3 অফ দ্য মানি আর লস্ট, এখানে মানি যেটা আছে সেটা কি, আনকাউন্টেবল নাউন।
এই আনকাউন্টেবল নাউনের পরে কি হবে, ইজ হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা রুল। আর 2/3 এইটুকু ঠিক আছে, কারণ কি 2/3 না, তাহলে এটা কি প্লুরাল, এই জন্য লাস্টে এস যুক্ত হবে, এই জন্য 2/3 এতটুকু ঠিক, বাট এইটুকু ভুল, এই জন্য এটা কারেক্ট না, ঠিক আছে। হুম ডু ইউ থিঙ্ক আই এম, নো, এটা হুম হবে না, এটা কি হবে হু ডু ইউ থিঙ্ক আই এম, ঠিক আছে। আরেকটা হইতে পারে হুম ডু ইউ থিঙ্ক এম আই, সেটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে। আর হি থট দ্যাট ইট উইল রেইন, হি থট দ্যাট ইট উইল হবে না, এটা কি হবে উড, কেন, এটা নারেশনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, এই জন্য। এই তো ভাইয়া, এইটা এই জন্য আনসার শুধুমাত্র বিটা হচ্ছে। তারপর এখানে যদি কারেক্ট আনসার বলে আই এম জুনিয়র দেন ইউ, আই এম জুনিয়র টু ইউ, আই এম জুনিয়র অফ ইউ, নান অফ অ্যাবভ, তাহলে কি হবে আই এম জুনিয়র টু ইউ, ঠিক আছে। এই তো ভাইয়া, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কারেকশনের রুল। আমরা এখন পরবর্তী রুল দেখি। পরবর্তী আরেকটা টপিক আমরা যদি দেখি, এখন আমরা পরবর্তী আরেকটা টপিক দেখে নিই। এখন আমরা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা যদি গ্রুপ ভার্ব 5টা গ্রুপ ভার্ব মুখস্থ করতে যাই, তাহলে দেখো আমরা দুইটা গ্রুপ ভার্ব দিয়ে শুরু করতেছি। গ্রুপ ভার্ব 5টা, এখানে কিন্তু অ্যাক্ট দিয়ে আছে, এখানে কয়টা, অ্যাক্ট অন, আপন, আন্ডার, আপ টু, ঠিক আছে, তাই এখানে আছে কয়টা, 4টা। তারপরের পেজে তুমি দেখো আস দিয়ে আছে 2টা, 6টা, তাহলে আমরা 6টা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করবো। আমরা 5টা দিতে যাচ্ছিলাম, বাট আজকের 2টা থাকার কারণে আমরা একসাথে 6টা দিয়ে দিচ্ছি এখানে, ওকে। তাহলে আমরা যদি অ্যাক্ট দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে কি হবে, অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে হচ্ছে কি, যে কোনো একটা নীতিতে কাজ করা বা অনুযায়ী কাজ করা, একটা নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করা, অনুসারে কাজ করা, ঠিক আছে। প্লিজ অ্যাক্ট অন ইউর হাজবেন্ডস এবিলিটি, তোমার স্বামীর যেই সক্ষমতা আছে সেই অনুযায়ী কাজ করো, অনুসারে কাজ করো, ঠিক আছে। অ্যাক্ট আপন, অন যেরকম অনুসারে ছিল, আপন কিন্তু ওরকম না। দেখো একটা আপন কি হয়ে গেছে, আপন বানান হয় না ইউপিওএন, একটা আপন মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে, কারোর ক্ষতি হয়ে যাবে। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন মাই হেলথ, ঠিক আছে। অ্যাক্ট আন্ডার, তুমি কারোর নিচে কাজ করতেছো, অ্যাক্ট মানে কিন্তু আসলে কি কোনো একটা কার্য সম্পাদন করা, তাই না, তাহলে অ্যাক্ট আন্ডার মানে কি বাধ্যগত হওয়া বা আদেশ অনুযায়ী কাজ করা, আন্ডার আরেকজনের আন্ডারে কাজ করতেছো, সে যেভাবে নির্দেশ দিবে, আদেশ দিবে, সে অনুযায়ী কাজ করবা। হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার অফ কি প্রিন্সিপালের আদেশ অনুযায়ী সে কাজ করে। আর অ্যাক্ট আপ টু, এটা আদেশ না, এটা হচ্ছে উপদেশ অনুযায়ী কাজ করা, ঠিক আছে। যেমন ফ্রেন্ডরা যে কাজটা করে, কি হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইস অনুযায়ী, উপদেশ অনুযায়ী কাজ করে, অথবা ফ্রেন্ডের কথা অনুযায়ী কাজ করে, এগুলো কি হবে অ্যাডভাইস। ফ্রেন্ডরা কখনো কাউকে আদেশ দেয় না, ওকে। তারপর যদি আমরা চলে যাই আস্ক, আস্ক সাধারণত তো কি জিজ্ঞাসা, তাই না। তো এখন আস্কের পর যদি ফর হয়, তাহলে সেটা হয়ে যায় চাওয়া, ঠিক আছে। হি আস্কড ফর এ লোন অফ 10,000, তার মানে কি সে লোন চাচ্ছে, তাই না। আর যদি আস্ক টু হয়, তাহলে কি হয়ে যাবে আদেশ। দেখো তুমি চাচ্ছ আর কিছু তুমি দিচ্ছ, আদেশ দিচ্ছ, দুটো কিন্তু ভিন্ন। তাহলে হি আস্কড মি টু ফিনিশ দ্য ওয়ার্ক, সে আমাকে আদেশ দিচ্ছে তাড়াতাড়ি কাজটা শেষ করে দিতে, এইখানে আস্ক দিয়ে কিন্তু চাওয়া বোঝাচ্ছে না। তাহলে এই দুইটা ওয়ার্ডের কি একটা তুমুল ঝামেলা হয়ে যেতে পারে না, এই জন্য এটা একটু ভালো করে মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 6টা গ্রুপ ভার্ব, যেগুলো তোমরা আগামীকালকে মুখস্থ করবা। আমরা পরবর্তী টপিকটা যদি দেখি, আমাদের পরবর্তী টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচ তুমি কিভাবে চিনবা, এটা তো পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে, 8 প্রকারের জন্য আমরা প্রত্যেক দিন এক একটা থেকে আমরা অল্প অল্প কিছু নিব। যেমন আমরা এখন তো নাউন পড়তেছি, তাই না, শুরুতে কি থাকবে, নাউন থাকবে, তাহলে আমরা নাউন থেকে শুরু করব, ওকে। নাউন থেকে যদি আমরা শুরু করি, তাহলে দেখো নাউনের প্রথম রুল যদি আমরা পড়তে চাই, তাহলে কি হবে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন আমরা বসাইতে পারি, একদম কমন একটা রুল। সাবজেক্ট হিসেবে আমরা নাউন বসাইতে পারি, অবজেক্ট হিসেবে বসাইতে পারি, ঠিক আছে। আর সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউনই হইতে হবে। যেমন হচ্ছে কমিউনিজম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ, তাহলে এই কমিউনিজম এটা কি সাবজেক্ট, তাহলে এটা কি একটা নাউন। ওয়ান অফ দ্য ফিমেল স্টুডেন্টস ট্রাইড হার বেস্ট টু অ্যাকোয়ার কনফিডেন্স, এটা কি অবজেক্ট, কনফিডেন্সটা সে কি করতেছে, অর্জন করতে চাচ্ছে, ঠিক আছে না। তাহলে এই কনফিডেন্সটা কি, আত্মবিশ্বাস, এটা কি একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমিউনিজম এটা কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হচ্ছে কি নাউন, ওকে। তারপর যদি আমরা দেখি আরেকটা রুল, যে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, ঠিক আছে, এইগুলো পার্টিসিপল থাকুক জিরান থাকুক, এই সবগুলো কি হবে অবজেক্ট হিসেবে এদের পরে নাউন বসতে হবে, ঠিক আছে। এরা কিন্তু নিজেরা নাউন, এই যে জিরান কিন্তু নাউন, ঠিক আছে।
তারপর হচ্ছে ইনফিনিটিভ, সেটাও কি, সেটা আসলে ইয়া বুঝায়, কি যেন বলে, অ্যাডজেক্টিভ বুঝায়। পার্টিসিপল তো আরেকটা ফর্ম, বাট এদের পরবর্তীতে যে অবজেক্টটা বসবে ওই অবজেক্টটা সবসময় নাউন হবে। ঠিক আছে, জিনার, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এদের জন্য যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্ট সবসময় নাউন হবে, যেহেতু সাবজেক্ট অবজেক্ট নাউন হয়। তাহলে যে দেখো ডেভেলপিং স্ট্র্যাটেজি, এই ডেভেলপিং যে শব্দটা, ডেভেলপিংটা কি, জিরান, আইএনজি ফর্ম, আইএনজি যুক্ত, এই জন্য। আর স্ট্র্যাটেজি যে অংশটা এটা নাউন। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে ডেভেলপিং স্ট্র্যাটেজি নিডস আ লট অফ নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট। তারপর আমরা যদি দেখি টু মিন, এটা কি ভাইয়া, এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, টু দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, ঠিক আছে, এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে টু মিন সিম্বল, টু মিন সিম্বল, উই মিন সামথিং অ্যাকসেপ্টেড বাই অল। আমরা যদি একটা সংকেত বুঝাইতে চাই তাহলে সেটা বুঝাই যেটা সবার দ্বারা স্বীকৃত। এখানে সামথিং যেটা বসছে, মানে সিম্বল যেটা বসছে, এই সিম্বলটা কি, আমাদের নাউন। ওকে, তারপর আমরা যদি 3 নম্বর রুলে চলে যাই, দেখো যে প্রিপোজিশনের পরে একটি মাত্র যদি ওয়ার্ড থাকে নিশ্চিতভাবে সেটা নাউন। তার মানে নাউনের পূর্বে কি বসে, প্রিপোজিশন, তাই না? আর একাধিক ওয়ার্ড থাকলে সেটাতে একটু ভিন্ন হইতে পারে। যেমন হচ্ছে প্রিপোজিশনের পরে ধরো 2টা ওয়ার্ড আছে, প্রিপোজিশনের পরে 2টা ওয়ার্ড, সেটা আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। তারপর প্রিপোজিশনের পরে যদি আর্টিকেল থাকে আর অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি হবে, আর্টিকেল আগে তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউন। আর যদি প্রিপোজিশনের পর সরাসরি নাউন থাকে তাহলে তো প্রিপোজিশন প্লাস নাউন সরাসরি। যেমন শি হ্যাড নো ফেইথ ইন, ফেইথ ইন হচ্ছে কি, যে এই যে শি হ্যাজ নো ফেইথ ইন, ইনটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, তাহলে ইনের পরে যে ওয়ার্ডটা এটা কি হবে, নাউন, সর্বশেষ যে ওয়ার্ডটা এটা হচ্ছে নাউন। কিন্তু আই এম অ্যাফ্রেড অফ ক্রুয়েলটি, এই যে এইখানে অফটা কি, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেই প্রথম ওয়ার্ডটা আসছে সেটা কি হয়ে আসছে ভাইয়া, সেটা নাউন হয়ে আসছে। ঠিক আছে, ক্রুয়েলটি। আর যদি এরকম থাকে আই এম অ্যাফ্রেড অফ ইয়োর নেস্টি বিহেভিয়ার, তাহলে কি এই নেস্টিটা হবে অ্যাডজেক্টিভ আর বিহেভিয়ারটা হবে হচ্ছে নাউন। ওকে, আচ্ছা, তারপর আর্টিকেলের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে নিশ্চিতভাবে সেটা নাউন। ঠিক আছে, যেমন অ্যাট লিস্ট শি প্রেজেন্টেড অ্যান আর্গুমেন্ট, এই অ্যানটা হচ্ছে আর্টিকেল আর এরপর কি আছে, আর্গুমেন্ট। নর্মালি আর্টিকেল কার আগে বসে, আর্টিকেল নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের আগে বসে, কিন্তু কিন্তু এখানে কথা আছে, অ্যাডজেক্টিভের আগে যেরকম আর্টিকেল বসতে পারে নাউনের আগেও বসতে পারে। ওকে, কিন্তু যদি 2টা ওয়ার্ড থাকে তখন আগে অ্যাডজেক্টিভ তারপর নাউন, যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা সরাসরি নাউন। এটা এখানে বলছে যে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড সেটা সরাসরি নাউন। ঠিক আছে, এই যে নাউন, কেন, এটার আগে একটা অ্যাডজেক্টিভ নাই, কিন্তু এটার আগে একটা অ্যাডজেক্টিভ থেকে পরেও নাউন থাকতে পারে। ওকে, 2টা তথ্যই মুখস্থ রাখো, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। সর্বশেষ আমাদের 5 নাম্বার রুল যদি আমরা বলি, এখানে কি আছে, অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড যদি থাকে, এই যে যেটা আমি বললাম, তাহলে সেটা নিশ্চিতভাবেই নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে নিশ্চিতভাবে কি হয়, নাউন হয়। যে হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ অ্যাফিলিয়েশন উইথ মাফিয়া। ঠিক আছে, এই যে তাহলে অ্যাফিলিয়েশন উইথ এই মাফিয়াটা, মাফিয়াটা কি এখানে নাউন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে দেখো আই রিভিউড হার ফর সাচ এ ব্যাড বিহেভিয়ার, ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিহেভিয়ারটা হচ্ছে নাউন। ওকে, তাহলে এই হচ্ছে ভাইয়া মোটামুটি আমাদের পার্টস অফ স্পিচের আজকের পড়া 5টা রুলস। ওকে, এখন যদি আমরা একটু ন্যারেশনটা পড়ি, ন্যারেশনের মধ্যে দেখি আমরা কিছু রুলস আমরা এখানে পড়ে নিব। তো প্রথম যে রুলটা সেটা হচ্ছে তুমি পারসনটা কিভাবে চেঞ্জ করবা। নর্মালি ন্যারেশনের সর্বপ্রথম যে রুল সেটা হচ্ছে পারসন চেঞ্জ করা। তো পারসন চেঞ্জ হবে কিসের ভিত্তিতে, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট যেটা আছে সেই ভিত্তিতে। ঠিক আছে, আমরা সর্বপ্রথম যদি বলি এই পার্সন গুলো কিভাবে চেঞ্জ হয়, আমি আগে বললাম যে সাবজেক্ট এবং অবজেক্টের ভিত্তিতে। এইখানকার ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে এটার অবজেক্টটাকে কি করবে, নিয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা নিবে হচ্ছে কি, অবজেক্টকে। ঠিক আছে, সরি, মাই মিস্টেক, যদি এটা ফার্স্ট পার্সন হয় তাহলে এটা যাবে হচ্ছে সাবজেক্টে।
ওকে, ইনভার্টেড কমার বাইরের সাবজেক্টকে। আর যদি এইটা সেকেন্ড পারসন হয় তাহলে যাবে হচ্ছে এটার অবজেক্টকে নিবে। সেকেন্ড পারসন হলে অবজেক্টকে নিবে, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে নিবে। এটা আই শুধু না, এটা ধরো হি আছে এখানে, হি সেড টু ইউ, তাহলে কি হবে, এই আইটা যাবে হচ্ছে সাবজেক্ট, মানে ফার্স্ট পারসন যাবে হচ্ছে সাবজেক্টের জন্য। আর যদি এখানে সেকেন্ড পারসন থাকতো, হি সেড টু ইউ ইউ আর ওয়েল, তাহলে এই ইউটা যেত কই, এই অবজেক্টের মধ্যে। অথবা হি সেড টু শি ইউ আর ওয়েল, তাহলে এই সেকেন্ড পারসনটা কই যাইতো, সেকেন্ড পারসনটা কিসে পরিণত হইতো, এই অবজেক্টে পরিণত হইতো ইনভার্টেড কমার বাহিরের এই অংশে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সব থেকে বেসিক রুল যদি এরকম থাকে। আর যদি মনে করো যে না ভাইয়া শুধুমাত্র একটা মাত্র সাবজেক্ট আছে, যেমন আই সেড, হ্যাঁ, হি ইজ ওয়েল, এখন দেখো তো এটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোনটার মধ্যে পড়ছে, পড়ে নাই, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি সেকেন্ড পারসন থাকে ইউ, যেভাবে আছে সেভাবেই থাকবে। কেন, সেকেন্ড পারসন কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করে না, এখানে অবজেক্ট থাকলে সেটার উপর নির্ভর করতো, তাহলে যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। কিন্তু যদি এটা ফার্স্ট পারসন থাকে তাহলে এটা সাবজেক্ট অনুযায়ী হবে। ওকে, সাবজেক্ট যেই পারসনে থাকবে সেম পারসন হয়ে যাবে। থার্ড পারসন থাকতো হি সেড আই এম ওয়েল, তাহলে কি হতো, হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। ওকে, এইটাই যে ভাইয়া রিপোর্টেড স্পিচের ভিতরে যেই ব্যক্তিটা থাকবে ফার্স্ট পারসন হইলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন হলে থার্ড পারসনের মতো রেখে দিতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পারসন চেঞ্জ, বুঝা গেছে? আচ্ছা, কেন পরিবর্তন হয় নাই এটা তো আমি বললামই, আর পরিবর্তন কখন হবে এটাও আমি বললাম। তারপর আচ্ছা আমরা একটু এখন ইয়াতে চলে যাই, বাক্যের স্পিচের মধ্যে যদি চলে যাই। স্পিচ আর দরকার নেই, আমি যেটা পড়াইছি আসলে এইটুকুর মধ্যে কিন্তু সবগুলা রুলস চলে আসতেছে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে পার্সন কিভাবে চেঞ্জ হবে, আমাদের এটাই তো হচ্ছে আমাদের আজকের পড়া, আমরা পরবর্তীতে আরো পড়াবো। ঠিক আছে, আমাদের প্রথম যে এটা সেটা হচ্ছে পার্সন চেঞ্জ, প্রথম দিনের, এটা মনে রাখো। ঠিক আছে, পার্সন চেঞ্জ হচ্ছে আমাদের প্রথম দিনের পড়া। আর এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তো হইলই। আর পার্সন চেঞ্জ সাবজেক্ট অনুযায়ী হইতে পারে, অবজেক্ট অনুযায়ী হইতে পারে, এটা বলছি। অবজেক্ট না থাকলে সাবজেক্ট অনুযায়ী শুধুমাত্র হবে, আর যে সাবজেক্টের সাথে মিল না হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনে, তাহলে যেইভাবে আছে সেইভাবেই থেকে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ন্যারেশনের আজকের পড়া। ওকে, তারপর আমরা চলে যাই পরবর্তী টপিকে। এখন আমরা ইডিয়মস এন্ড ফ্রেজের কিছু তথ্য পড়বো, মানে কিছু মেমোরাইজিং পার্ট, যেহেতু এটা ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা আমরা কিছু মুখস্থ করবো। তো চলো দেখি আমরা 5টা ইডিয়মস এন্ড ফ্রেজ মুখস্থ করি এখান থেকে। ঠিক আছে, কি কি আছে ভাইয়া, এখানে 5টা আরো বেশি আছে, 2টা 4টা 6টা 8টা 9টা, আচ্ছা 9টা দেওয়া আছে। ঠিক আছে, আমরা 9টা একসাথে পড়ি। কি আছে, এবিসি, এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, এ বি সি ডি ই এফ জি এস, এটা দিয়ে বোঝাচ্ছে কি যে তুমি শুরু করতেছো মাত্র এবিসিডি দিয়ে, এই জন্য এটা হচ্ছে প্রাথমিক জ্ঞান। ঠিক আছে, ব্যাড অফ রোসেস, এটা অলরেডি জগন্নাথে তো আসছেই 2006 সালে। এটা কি, সুখকর অবস্থা অথবা শান্তিতে থাকা, আরামে থাকা, পুষ্পসজ্জা যেটাকে বলা হচ্ছে না, শান্তিতে থাকা। গ্রিন হর্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গ্রিন হর্ন কি, অনভিজ্ঞ লোক। ঠিক আছে, সবুজ বাসি। ঠিক আছে, এটা হচ্ছে কি, লোক যদি একটু ইয়া হইতো, অভিজ্ঞ হইতো, ঠিক আছে, একটু বেশি চালাক হইতো, তাহলে কি বাসি সবুজ কালার করতো, করতো না। এই জন্য এক গ্রিন হর্ন মানে হচ্ছে কি, সবুজ বাসি বা কোনো কাজের না, অনভিজ্ঞ লোক। ঠিক আছে, এ হেয়ার ব্রেথ স্কেপ, ঠিক আছে, হেয়ার ব্রেথ স্কেপ, এটা মানে কি, হেয়ার মানে হচ্ছে চুল, আর ব্রেথ মানে কি, ব্রেথ মানে হচ্ছে আমরা যে বলি না পুরুত্ব, তাই না, দৈর্ঘ্য প্রস্থ আরেকটা কি থাকে, পুরুত্ব থাকে না, ওই পুরুত্ব মানে হচ্ছে ব্রেথ। তাহলে হেয়ার ব্রেথ মানে কি, চুল পরিমাণ অংশের জন্য কি হয়ে গেছে, এসকেপ মানে ছাড়া পাইছে, তাহলে অল্পের জন্য রক্ষা। ঠিক আছে, ঠিক আছে, ব্রেথ স্কেপ, হেয়ার ব্রেথ স্কেপ মানে হচ্ছে চুল পরিমাণের জন্য রক্ষা বা অল্পের জন্য রক্ষা। এ ম্যান অফ ওয়ার্ড, ঠিক আছে, মনে রাখবা, এ ম্যান অফ ওয়ার্ড, নট এ ওয়ার্ড, নট ওয়ার্ডস, এ ওয়ার্ডও না ওয়ার্ডসও না, এ ম্যান অফ ওয়ার্ড বলা হয় শুধু এটাকে। ঠিক আছে, এটা কি, যা বলছে তাই, এক কথার মানুষ, সে কখনো তার কথা কি করবে না, পরিবর্তন করবে না। বাচান দে দিয়া তো দে দিয়া, আব নেহি মুকারেগা, এরকম। ঠিক আছে, তারপর এ ম্যান অফ পার্টস, মানে কি, সে অনেক ধরনের পার্ট করতে পারে, মানে অনেক ধরনের কাজ করতে পারে। ঠিক আছে, এটার কি কি বলা যায়, যে অনেক জায়গায় সে পার্টিসিপেট করতে পারে, এ ম্যান অফ পার্টস, তার মানে কি, গুণী ব্যক্তি, পার্টিসিপেশন সব জায়গায়। এ স্লিপিং পার্টনার, দেখো তো, তোমার পার্টনার তোমার সাথে যে ঘুমাইছে, নো, তোমার পার্টনার কিন্তু সে ঘুমায় আছে।
মানে তুমি একটা জায়গায় বিজনেস করতেছো, তোমার পার্টনার কি করতেছে, ঘুমাইতেছে, তার মানে কি ব্যবসায় নিষ্ক্রিয় অংশীদার। সে অংশীদার কিন্তু সে কি নিষ্ক্রিয়, কোনো কাজ করে না। ওকে। এ টেনিউর পজিশন, স্থায়ী চাকরি। কি চাকরি ভাইয়া? স্থায়ী। টেনিউর পজিশন হচ্ছে স্থায়ী চাকরি। এ ইউটোপিয়ান স্কিম। ইউটোপিয়ান মানে কি? ইউটোপিয়ান মানে হচ্ছে যেটা কি করা যায় না, এটা বাস্তবায়িত করা যায় না। তাহলে এটা কি হবে? স্কিম মানে তো জানি পরিকল্পনা, তাহলে এটা অবাস্তব পরিকল্পনা হয়ে যাবে। ওকে। আচ্ছা, তো এইটুকু তো মোটামুটি সবাই পড়তে পারবা নাকি? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজের আজকের প্রথম দিনের পড়া। তারপর আমরা যদি পরবর্তী টপিকে যাই, আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া শুরু করি, প্রথম 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথম, আমরা যদি এই প্রথম 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু ভালো করে পড়ি, তাহলে দেখো আমরা একসাথে পড়বো এটা। প্রথমে কি আছে ভাইয়া? এক্সিট। এক্সিট মানে হচ্ছে রাজি হওয়া। তো এটার সাথে যদি টু থাকে তাহলে সেটা কি হয়? রাজি হওয়াই বুঝায়। এক্সিট টু, রাজি হওয়া। যেমন এক্সিট টু মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে রাজি হইলো। অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে অগ্রাধিকার, ঠিক আছে? আর অ্যাক্সেস টু থাকলেও সেটা মানে প্রবেশ অধিকারী বুঝায়, ঠিক আছে? অগ্রাধিকার না, সরি মাই মিস্টেক, এটা প্রবেশাধিকারী, ঠিক আছে? তো যদি টু থাকে তাহলে এটা প্রবেশাধিকারী বোঝায়, যে উই আর ফ্রি অ্যাক্সেস টু প্রিন্সিপাল, উই আর অ্যাক্সেস টু ইউর কম্পিউটার, এরকম। অ্যাক্সেসিবল টু, এটাও কি প্রবেশাধিকার বা গমনযোগ্য, যেমন আওয়ার বোঝাচ্ছে মানে অ্যাক্সেসিবল টু অল, সবাই তার কাছে যাওয়া আসা করতে পারে, এই জন্য গমনযোগ্য। অ্যাকোমোডেট উইথ, সংস্থাপন করা অথবা জড়িত হওয়া। সে আমার সাথে সংস্থাপিত হয়েছে কি দিয়ে? লোন দিয়ে। হি অ্যাকোমোডেট মি উইথ এ লোন, সে আমার সাথে সংযুক্ত হয়েছে অথবা সম্পর্কিত হয়েছে একটা লোন দিয়ে। অ্যাকোমোডেট টু মানে কি? মানায় চলা বা খাপ খাওয়ায় নেওয়া। উই শুড অ্যাকোমোডেট আওয়ারসেলস টু সার্কামস্টেন্স, মানে আমাদের এই যে একটা অবস্থা আছে, সেই অবস্থার সাথে মানায় নিতে হবে। তারপর যদি আমরা চলে যাই, আমরা যদি দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই, দেখো এটাতে কি আছে? এই যে অ্যাকম্পানি বাই মানে কি? সহযোগী হওয়া। দুইজন মিলে যদি কোনো কাজ করো, একজন আরেকজনকে কি করতেছো? অ্যাকম্পানি দিচ্ছ। আই ওয়াজ অ্যাকম্পানিড দেয়ার বাই মাই ফ্রেন্ড, ঠিক আছে? আর অ্যাকম্পানি উইথ, এটা মানে কি? সাথে। অ্যাকম্পানি বাই কখন হচ্ছে? যখন একজনের দ্বারা আরেকজন উপকৃত হচ্ছে, এই জন্য ওয়াজ অ্যাকম্পানিড, এটা মনে রাখবা, ঠিক আছে? এই জন্য অ্যাকম্পানি বাই বলা হচ্ছে। আর অ্যাকম্পানি উইথ মানে কি? দুইটা একই সাথে যদি থাকে, কিন্তু এটা শুধুমাত্র মানে মানুষ বুঝাবে না, এটা কিন্তু অন্য যে কোনো কিছু বুঝাইতে পারে একসাথে। যেমন হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্পানি উইথ হেডেক, তার মানে কি ফিভারের সাথে তার মাথা ব্যথাও আছে, তার মানে কি মানুষ ছাড়াও অন্য কিছু এটা হইতে পারে। অ্যাকর্ড টু মানে কি? প্রদান করা। নর্মালি অ্যাকর্ড দিয়ে কি বুঝায়? অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে কি একটা জিনিস অনুসারে কাজ করা, তাই না? তো এখানে অ্যাকর্ড মানে হচ্ছে প্রদান করা। দে অ্যাকর্ড এ গ্র্যান্ড অফ রিসেপশন টু দা লিডার, এখানে অ্যাকর্ড দিয়ে কি বোঝাচ্ছে? প্রদান করা বোঝাচ্ছে, ঠিক আছে? নর্মালি অ্যাকর্ড মানে কি? অ্যাকর্ড মানে হচ্ছে যে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর সাথে মিল রেখে ইয়া হওয়া, মানে কি এই অনুসারে, এটাই বলছিলাম। আর অ্যাকর্ড উইথ কি? এই যে সঙ্গতিপূর্ণ হওয়া। ইউর স্টোরি অ্যাকর্ড উইথ হিজ, তার মানে তোমার যে কাহিনীটা এটা তার সাথে কি সঙ্গতিপূর্ণ, মিলছে। আর অ্যাকর্ডিং টু বা ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কি? অনুসারে। যেমন অ্যাকর্ডিং টু ইউর, কি বলে, অ্যাকর্ডিং টু ইউর, অ্যাকর্ডিং টু ইউ, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইউ মাই স্টোরি ইজ রিলেভেন্ট টু ইয়ার্স, তার মানে তোমার ভাষ্য অনুযায়ী বা তোমার মতামত অনুযায়ী এটা কি আমার স্টোরিটা তোমার সাথে মিলেছে, এটা হইতে পারে, এটা একটা উদাহরণ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 10টা, এটা তোমরা আজকে মুখস্থ করবা। আমরা আমরা যদি পরবর্তী টপিকের মধ্যে চলে যাই, আমাদের এই টপিকটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একই ওয়ার্ড শব্দের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। তো আমরা যদি একটু দেখি, এখানে আমরা 3টা ওয়ার্ড নিয়ে পড়বো, অ্যাবাউট, অ্যাবভ, আফটার, ঠিক আছে? এই 3টা ওয়ার্ড নিয়ে। তাহলে এখানে দেখো অ্যাবাউট, অ্যাবভ এন্ড আফটার। অ্যাবাউট সাধারণত অর্থ কি বোঝায়? যে সম্বন্ধে। অ্যাবাউট সাধারণত কি প্রিপোজিশন হিসেবে বসে, তাই না? তো এখন আমরা দেখি এই যে আই নো অ্যাবাউট হিম, এই যে নাউনের ঠিক পূর্বে বসছে, নাউন বা প্রোনাউনের ঠিক পূর্বে বসছে, এই জন্য এটা কি হয়েছে? প্রিপোজিশন হয়েছে। কিন্তু দেখো আই ওয়ান্ডার্ড অ্যাবাউট, তাহলে কি হয়েছে? এটা ভার্বের ঠিক পরবর্তীতে বসছে, কিন্তু এটার পরে কি নাই? সাথে সাথে নাউন নাই। তার মানে কি
এইটা কি বোঝাচ্ছে এখানে, ভার্বের ঠিক পরবর্তীতে যদি থাকে এবং তার পরবর্তীতে যদি নাউন না থাকে, তাহলে এটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি। ভার্বের পরবর্তীতে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, পরবর্তীতে নাউন না থাকে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। এই জন্য এই অ্যাবাউটটা কি এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে, ঠিক আছে। তারপর অ্যাবভ, অ্যাবভ মানে হচ্ছে কি উপরে। এক্সপ্লেইন দ্য অ্যাবভ সেন্টেন্স, তার মানে কি এখানে কি আছে, এটা নাউন। নাউনের পূর্ববর্তী যে শব্দটা থাকে সেটা সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এই জন্য এই শব্দটা অ্যাবভ, এটা কি অ্যাডজেক্টিভ। তারপর আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, এখানে কামের পরে ফ্রম আছে, এটা কি প্রিপোজিশন, কাম ফ্রম। কাম ফ্রম কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের মধ্যে পড়ছো না। তারপর আবার কি এটা গ্রুপ ভার্বের মধ্যে পড়ছো, মানে কি আসলে প্রিপোজিশনই। ওই প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়, প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড। আমরা কিন্তু একটু আগে নাউনের রুলস পড়াইছি, তাহলে কি হবে, নাউন। তাহলে এই জন্য এই অ্যাবভটা কি হচ্ছে, নাউন হচ্ছে। তারপর দেখো লুক অ্যাবভ, ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, কিন্তু সেটা কি নাই, এরপরে কোনো নাউন নাই, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। এই যে আমি যেটা এখানে বলছিলাম, এই যে ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, পরে নাউন নাই, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। ঠিক আছে, এই জন্য লুক অ্যাবভ এটা কি অ্যাডভার্ব। ওকে। তারপর যদি আমরা দেখি আফটার, আফটার মানে হচ্ছে সাধারণত পরে বোঝায়, তাই না। মিস্টার হাসি অ্যারাইভড আফটার, ঠিক আছে। এই যে অ্যারাইভড ভার্ব, ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, কি হবে, অ্যাডভার্ব হবে। ঠিক আছে। তারপর জুলিয়া টেক্স আফটার, টেক্স মানে কি ভার্ব, টেক্স এর পরে যদি আফটার হয়, ভার্বের পরে সরাসরি যদি একটা ওয়ার্ড বসে, তারপরে কি বসে, প্রোনাউন বসে, হার। ঠিক আছে, প্রনাউন মানে হচ্ছে অবজেক্ট ফর্ম আর কি, তাহলে এটা কি হবে, প্রিপোজিশন। আর টেক্স আফটার কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তো তোমরা জানোই, মানে কি হওয়া, সদৃশ হওয়া, একই রকম হওয়া, দেখতে একই রকম আর কি। ওকে। আই ওয়েন্ট অ্যাওয়ে আফটার, আই ওয়েন্ট অ্যাওয়ে আফটার শি হ্যাড লেফট, তাহলে এখানে কি হচ্ছে, আই ওয়েন্ট অ্যাওয়ে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা সেন্টেন্স, সেন্টেন্সে এখানে একটা কি আছে, সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আবার এখানে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। তাহলে যদি এটা থাকে যে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ, এবং দুইটা ক্লজকে যদি কেউ সংযুক্ত করে, কে সংযুক্ত করতেছে, এই আফটার, তাহলে এই আফটারটাকে আমি কি বলবো, কনজাংশন বলবো। কেন কনজাংশন, সে দুইটা বাক্যকে সংযুক্ত করতেছে, দুইটা বাক্যকে যদি কেউ সংযুক্ত করে, তাহলে সেটাকে আমি কি বলবো, কনজাংশন বলবো, এই জন্য এটা কনজাংশন। ঠিক আছে। তারপরে দেখো হিজ আফটার লাইফ, কি ভাইয়া, আফটার লাইফ, এই আফটারের পরে কি আছে, লাইফ আছে, কিন্তু এই আফটার আগে কি নাই, কোনো ভার্ব নাই, মনে রাখবা ভার্বের পরবর্তীতে প্রিপোজিশন বসতে পারে, ভার্বের আগে প্রিপোজিশন নরমালি বসে না। যেমন হচ্ছে যে এইখানে দেখো এক্সপ্লেইন দ্য অ্যাবভ সেন্টেন্স, ঠিক আছে, এখানে তো আমি অ্যাবভ ইয়া বলি নাই, এটার কারণ হচ্ছে এখানে নাউন ছিল। এই যে আই নো অ্যাবাউট, এইখানে কেন হয়েছে, যে ভার্বের পরে, ঠিক আছে। তারপর আর কি ছিল, এই প্রিপোজিশন টেক্স এর পর আফটার, ভার্বের পরে কিন্তু বসছিল, তারপর নাউন। কিন্তু এখানে কি আছে, এখানে নাউন ঠিক আছে, কিন্তু আগে কি নাই, ভার্ব নাই, তাহলে এটা কি হবে, ভার্ব হবে, মানে ইয়া হবে, প্রিপোজিশন হবে এটা আফটার, না। কেন হবে না, এটা তো আমি বললাম। আর দেখো তাহলে নাউনের আগে দুইটা ওয়ার্ড বসতে পারে, হয় ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, তাই কি না। এখন একটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, সরি মাই মিস্টেক, ভার্ব বলতেছি কেন, প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভ, তাই না। প্রিপোজিশন বসতো যদি আগে ভার্ব থাকতো, যেহেতু আগে ভার্ব নাই, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। এই জন্য হিজ, এই আর হিজটা কি, এটা হচ্ছে নাউন, নাউনের পরে একটা মাত্র ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আবার নাউন, তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এটা মনে রাখবা। হিজ আফটার লাইফ, তার পূর্ববর্তী জীবন, এই পূর্ববর্তী কি বোঝাচ্ছে, একটা সময়কাল বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা কি, অ্যাডজেক্টিভ। ওকে। এই হচ্ছে ভাইয়া আমাদের আজকের কি বলে, সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচের পড়াশোনা। আমরা পরবর্তী টপিক যদি দেখি, তো যদি আমরা একটু সিনোনিম গুলো পড়াশোনা শুরু করি, 5টা না 10টা সিনোনিম আজকে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, অ্যানাল, এই নাল শব্দটার মতো করে আছে না এখানে, নাল মানে কি, শূন্য, তাহলে অ্যানাল কি হয়ে যাবে, এই শূন্যটা তুমি কি করে দিচ্ছ, বাতিল করে দিচ্ছ, এই জন্য অ্যানাল হচ্ছে বাতিল করা, তাহলে এটা কি হবে, এটা সিনোনিম হচ্ছে ডিসলভ, ডিসলভ মানে কি করা, বাতিল করা, আর সলভ মানে এটা কি করা, এটাকে মানে সঠিক করা বা এটার উত্তর বের করা, তাই না। কিন্তু ডিসলভ মানে এটার উত্তর না বের করে এটাকে ডাইরেক্ট কি করে দেওয়া, বাতিল করে দেওয়া। তারপর হচ্ছে অ্যান্টিকোয়াটেড মানে কি, পুরাতন, তাহলে এইটার কি হবে সিনোনিম, আউট অফ ডেট, ঠিক আছে, অথবা এটাকে অ্যানসিয়েন্টও বলা হয়, প্রাচীন। ওকে। অ্যাংজাইটি মানে হচ্ছে কি, উদ্বেগ, ঠিক আছে, চিন্তা, তাহলে এটা কি হবে, আনিজ, আনিজ মানে কি, ইজে নাই, মানে সে শান্তিতে নাই, অশান্তিতে আছে। ডিসকোয়াইট, কোয়াইট মানে কি, শান্ত থাকা, চুপ থাকা, ডিসকোয়াইট মানে কি, শোরগোল করা, শব্দ করা।
অ্যাপার্টহেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, ঠিক আছে। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, এই জন্য এটা কি দুইটা সিনোনিম। অ্যাপাল মানে হচ্ছে আতঙ্কিত করা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? ডিসমে, হরিফাই, শক, ঠিক আছে। আউটরেজ, স্ক্যান্ডেলাইজ, স্ক্যান্ডেল বাইরে হলে কি হয়ে যায়? সবাই আতঙ্কে পড়ে যায় না? ডিস্ট্রেস মানে কি কি হয়ে যাওয়া, চাপে থাকা। শক মানে কি হুট হুট করে তার কি হয়ে যাওয়া। শক মানে তো শকই, এখানে তো আলাদা করে এটার ওয়ার্ড বলার দরকার নাই। হরিফাই মানে হচ্ছে ভয় পাওয়া। তাহলে এই হচ্ছে আমাদের 5টা সিনোনিম, ঠিক আছে। আজকের এই 5টা সিনোনিম এখানে। তারপরের 5টা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। আমরা অ্যান্টোনিম যদি 5টা একটু মুখস্থ করি, দেখো। এই অ্যান্সিলারি মানে হচ্ছে সহায়ক, আমরা অক্সিলারি বলি না? অক্সিলারি আর অ্যান্সিলারি কিন্তু সিনোনিম, ঠিক আছে। আর কম্পালসারি যেটা, সেটা হচ্ছে বাধ্যতামূলক, নিতেই হবে, মাস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানিমিক, অ্যানিমিক মানে হচ্ছে সাদা বা বিবর্ণ। এই যে আমরা বলি না অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়া থেকে অ্যানিমিক আসছে, বিবর্ণ। স্পার্কলিং তাহলে কি হবে? জল জলে তারার মতো জ্বলতেছে, ফুটে উঠতেছে। অ্যানাইমোসিটি মানে হচ্ছে শত্রুতা, তাহলে লাভ কি হবে? ভালোবাসা। অ্যানোমেলাস মানে হচ্ছে কি? অ্যানোমেলাস মানে হচ্ছে আসলে মিল না থাকা, ঠিক আছে। কি বলে, সাধারণ না হয়ে এটা বিকৃত হয়ে যাওয়া আসলে। অ্যানোমেলাস আসলে অর্থ কি? বিকৃত, কিন্তু এটা সায়েন্সের ভাষায় বলে বিকৃত হয়, আর এটাকে যদি আমি বলি পুরা ইংলিশের ভাষায় বলি, তাহলে এটা বিশৃঙ্খলা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? অ্যানালোগাস, অনুরূপ। অ্যানোমেলাস মানে কি? বিকৃত, তাহলে এটা কি হবে? অনুরূপ বা একই রকম বা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ইউজুয়াল, গতানুগতিক। আর যদি এগুলো না হয় তাহলে অ্যানোমেলাস হয়ে যাবে। আমরা বলি না আমাদের অনেক ধরনের রোগ হয়, রোগ মানে মানে এই যে একদম বলে যে ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করি, আমরা বলি না, ওইটা বলা হচ্ছে কনজেনিটাল অ্যানোমেলি। অ্যানোমেলি মানে হচ্ছে জন্ম থেকে ত্রুটি পাওয়া, এই জন্যই এই অ্যানোমেলাস শব্দটা ওই জন্ম থেকে ইউজ করা হয়। আর অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন, নাম প্রকাশ না করে। আর যদি সাইন দিয়ে দাও তার মানে কি তোমার নাম আছে এখানে, স্বাক্ষর। আর আইডেন্টিফাইড মানে কি তোমাকে একদম কি হয়ে গেছে, চিহ্নিত করে দেওয়া হয়েছে, পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা সিনোনিম এবং 5টা অ্যান্টোনিম আজকের পড়া। আমরা যদি পরবর্তী টপিকটা দেখে নিই, আমরা এখন একটু ট্রান্সলেশনের একটা রুল দেখব এবং রুল দেখে সেখান থেকে পড়াশোনা শুরু করব। আমরা প্রথম পড়াশোনা শুরু করব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে গঠন হয় এবং এই সম্পর্কিত কিছু ট্রান্সলেশন নিয়ে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন হয় ভাইয়া? প্রথমেই ভার্ব দিয়ে শুরু হইতে পারে, পরে সাবজেক্ট প্লাস প্লাস এক্সট্রা যদি কোনো ভার্ব থাকে, ঠিক আছে। মানে এটা হচ্ছে মেইন ভার্ব, যেটা পরবর্তী আছে। প্রথমে যেটা, সেটা হচ্ছে ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, এরকম ভার্বগুলো, অক্সিলারি ভার্বগুলো আর কি, ঠিক আছে। তারপর অবজেক্ট বসবে, আর বাকি যেগুলো থাকে সেগুলো বসবে। আর ইয়েস অর নো যদি থাকে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো কিভাবে হবে? প্রথমেই বি ভার্ব থাকবে, তারপর হ্যাভ, হ্যাজ, যেটাই থাকে না কেন, এই যে বি ভার্বগুলো, এইগুলো আগে বসবে। আর এইগুলো ছাড়া, ভার্বগুলো ছাড়া যদি ভার্বের যদি কোনো সময় এরকম থাকে যে কিছুই নাই, ভার্বের মধ্যে কিছুই নাই, তাহলে সেটার জন্য কি করতে হবে? ডু ভার্ব নিয়ে আসতে হবে, এবং পার্সন অনুযায়ী কি হবে? আমাদের এই ডু ভার্ব নাকি আসবে নাকি ডাজ ভার্ব আসবে, সেটা নির্ধারণ হবে, ঠিক আছে। মানে এস বাই এস যুক্ত হবে কি হবে না। আর টেন্স অনুযায়ীও এটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট কি কি কিভাবে হবে, মানে যে ডু অংশ বা যে কোনো একটা বি ভার্ব কি অংশ অনুযায়ী চেঞ্জ হবে? একটা হচ্ছে পার্সন অনুযায়ী, আর একটা হচ্ছে টেন্স অনুযায়ী। ওকে, তাহলে আমরা একটু এই রুল অনুযায়ী আমরা একটু দেখে নেই এটা কিভাবে গঠন হয়েছে, ঠিক আছে। এটা আসলে যদিও কোয়েশ্চেন হয় না এখানে, এস নো না, এটা হচ্ছে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ধরা হচ্ছে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো এইভাবে ব্যবহার করা হয়। আমরা একটু কষ্ট করে আগে দেখে নিই যে ইয়াগুলো আছে, ট্রান্সলেশন গুলো, ঠিক আছে। তো প্রথমে দেখো, ডেভিড কি একজন ইংরেজ, যে কি দিয়ে শুরু হয়েছে, ডেভিড কি একজন ইংরেজ, তার মানে কি? ইজ ডেভিড অ্যান ইংলিশম্যান? এটা কেন হয়েছে? কারণ হচ্ছে ডেভিড, এটা কি যদি আমি অ্যাসার্টিভ বলতাম তাহলে কি হতো? ডেভিড ইজ এন ইংলিশম্যান, তাহলে ওই ইজটা কি অক্সিলারি ভার্ব, সেটাই কি করছে? সামনে চলে আসছে। এখন কথা হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে, ইজটাই কি এখানে মেইন ভার্ব। যদি একটা ভার্বই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাহলে সেটাকে আমি সরাসরি বসাইতে পারবো, যদি সেটা অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসে। আর যদি অক্সিলারি ভার্ব না হয়, যেন এম ইজ আর না অন্য কোনো ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি করতে হবে? আলাদা ভার্ব নিয়ে আসতে হবে, ডো, ডিড, ডাজ, এগুলা, ঠিক আছে। সে কি এখন স্কুলে যাচ্ছে, তার মানে কি হি ইজ গোয়িং টু স্কুল নাও, এটাকে আমার কি করতে হবে? প্রশ্ন নিয়ে আসতে হবে। তাহলে ইজ হি গোয়িং টু স্কুল নাও, এখানে কিন্তু ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর গোয়িং যেটা, এটা হচ্ছে মেইন ভার্ব, এই জন্য এটা আলাদা আসছে এখন,
ঠিক আছে? তোমার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এই যে এটা কি হবে হ্যাভ, আচ্ছা এখানে ভুলিয়া আসছে এটা। আচ্ছা, হাউ র্যাপিড দ্য মার্চ অফ ইভেন্ট ইজ, এটা মিলে নাই। তোমার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এটার আনসারটা কি হবে আমি তোমাদের লিখে দিই, ঠিক আছে? এটা হবে হচ্ছে হ্যাভ ইউ এনি ডাউট অ্যাবাউট ইট, এইটা হবে হচ্ছে কারেক্ট, ঠিক আছে? এটা ভুল উঠছে এখানে, হাউ র্যাপিড দ্য ম্যাটার এটা হবে না। তো হ্যাভ ইউ এনি ডাউট অ্যাবাউট ইট, এটা হচ্ছে তোমার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে কিনা। ওকে, আচ্ছা সমস্যা নাই, ভুল তো মানুষেরই হয়, এটা ভুলে চলে আসছে। তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, এখানে দেখো ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্কটা হ্যাভটা কি করতে সামনে চলে আসছে, কেন? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, এই জন্য। ছেলেটি কি ক্লাসে উপস্থিত ছিল, তাহলে এটা কি হবে ওয়াজ দ্য বয় প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দ্য বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ওইটার ওয়াজ অংশটা সামনে চলে আসছে এবং এটা কি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটারই কাজ করতেছে। আর এইগুলো যদি, আমি তো আগেই বলছি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো যদি কখনো মেইন ভার্ব হিসেবে বসে তাহলে এটার জন্য আলাদা করে কোনো ভার্বের প্রয়োজন হয় না। একটা ভার্বই সামনে নিয়ে আসলে সেটা একই সাথে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুইটারই কাজ করে ফেলে, ঠিক আছে? আমরা যদি একটু পরবর্তী টপিক ভয়েসটা একটু পড়ি, দেখো ভয়েস আসলে কয় ধরনের এটা আমরা সবাই জানি ভাইয়া। ভয়েস হচ্ছে দুই ধরনের, কি কি ভাইয়া? অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে এই যে সাবজেক্ট আছে সে নিজে নিজে কাজ করবে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে অবজেক্টটা দিয়ে সে কাজটা করায় নেবে, ঠিক আছে? অথবা সাবজেক্টকে দিয়ে কাজটা করায় নেবে কে? অবজেক্ট। দুই ভাবে হইতে পারে। আর কোয়াজি প্যাসিভ কি? যেটা দেখতে অ্যাক্টিভ হবে কিন্তু আসলে অর্থের দিক থেকে প্যাসিভ, ঠিক আছে? দেখতে গঠন ভাবে হচ্ছে অ্যাক্টিভ, আসলে কিন্তু প্যাসিভ, ওইটাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে তিন ধরনের আমরা ইয়া পড়ে ফেললাম। এখন অ্যাসার্টিভ যে এগুলো আছে এইগুলো মোটামুটি আমরা কিভাবে পরিবর্তন করি ভয়েস গুলো? এই যে যেমন ধর হচ্ছে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এখন যদি কাজটা আমার দ্বারা করানো হয়, মানে কি আমাকে দিয়ে করানো হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? দা ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, এইটাই হচ্ছে নর্মাল নিয়ম। যেই সাবজেক্ট আছে সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্টে চলে আসবে। তারপর ভার্ব যেটা আছে এটার আগে একটা অক্সিলারি এম ইজ আর ওয়াজ ওয়্যার কোনো একটা কিছু বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই এবং শেষে অবজেক্ট, ঠিক আছে? এই অংশটা এইভাবেই আমাদের করতে হবে। ওকে, যেমন হচ্ছে এই যে এখানে দেখো কর্তা নিয়ে সরাসরি যদি কার্য সম্পাদন হয় সেটা তো আমি বললামই, ভার্বের পর আবার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর সাবজেক্টটা সরাসরি এখানে নাও থাকতে পারে, অনেক কিছু এখানে বলছে। আচ্ছা এক্সাম্পল আমরা একটু দেখি তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কসি পেসিভ গঠনগতভাবে অ্যাক্টিভ কিন্তু আসলে পেসিভ। যেমন হচ্ছে অ্যাক্টিভের মধ্যে কি আই রাইট এ লেটার, তাহলে এটা কি হবে এ লেটার ইজ রিটেন বাই মি, সাবজেক্টটা কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে। অবজেক্টটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। রাইট যেটা ছিল সেটা কি হয়ে গেছে? ইজ রিটেন, ঠিক আছে? আর বাই মি। আর কোয়াজি পেসিভ কি? দেখতে দেখো হানি টেস্ট সুইট, কি এটা? দেখতে কিন্তু এটা অ্যাক্টিভ ভার্ব, তাই না? টেস্টে সুইট সুইট, কিন্তু এটা অর্থগতভাবে পেসিভ, এবং এটাকে পেসিভ করতে গেলে হানিকে সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে রাখতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানানো যাবে না, এই জন্য এটাকে কোয়াজি পেসিভ বলা হচ্ছে। ওকে, তো আমাদের প্রথম দিনের পড়া ভয়েস এতটুকু পর্যন্তই। আর আজকের দিনে আমরা টোটাল 10টা টপিক নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা করছি। এই 10টা টপিকের পড়াশোনাটা ভালো করে করে তারপর আমরা দ্বিতীয় দিনের পড়াশোনাতে যাব, এবং আজকে যা যা পড়তেছো এগুলো একটু ভালো করে আবার রিভিশন দিবা রাতে ঘুমানোর আগে, তাহলে দেখবা যা পড়ছো আর কখনোই তোমার এটা ভুল হবে না। আর আমি যেগুলো তোমাদেরকে পড়াই দিচ্ছি এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনো একটা যদি তুমি ছেড়ে দাও, কম পড়ো, সেটাই তোমার জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে যেতে পারে। তাই কোনো কিছুকে ছোট করে দেখবে না, কোনো কিছুকে কম গুরুত্ব দিয়ে পড়বা না। ইনশাল্লাহ দেখা হবে আমাদের সেকেন্ড ক্লাসে আবারও 10টা টপিকের নতুন রুলস নিয়ে এবং তার সাথে মেমোরাইজিং পার্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখবে আমার জন্য। আল্লাহ হাফেজ সবাই।